আইয়ু তুমি কি খুশি হয়েছো আব্বা? মাশাআল্লাহ, বাংলাদেশও খুশি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা আমরা করি, তাই না? আমরা কিন্তু সবচেয়ে বড় সমালোচক, ক্ষমতাকে প্রশ্ন করি, আরো ভালো 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 কিছু চাই, ভালোটারও প্রশংসা কিন্তু করতে কার্পণ্য করি না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনার পতনের পর ছাত্র জনতার অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও ইউরোপ, আমেরিকা সহ বিশ্ব নেতৃত্বের প্রশংসা ধরে রেখেছেন ডক্টর ইউনূস। তারি দিয়া সিন্নি খাইলা তারই চিনলা না, মানে পীর চিনলা না। অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির নেতা কর্মীদের, বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের যে বর্তমান অবস্থান, শতভাগ বিএনপির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। রোহিঙ্গা সংকট ভারতের কারণে তৈরি হয়েছে বলে একটা আলাপ দেখছি। হাস্যকর। ভারত রোহিঙ্গা সংকটের বেনিফিশিয়ারি, ভারতের স্বার্থ আছে, কালাদান প্রজেক্ট এগুলো আমরা জানি বুঝি। রোহিঙ্গা সংকট তৈরি করেছে চীন। চীনের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে বলে যাবেন। আমি বেশি কথা বলবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন নিজেরা সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আইয়ু তুমি কি খুশি হয়েছো আব্বা? মাশাআল্লাহ, বাংলাদেশও খুশি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা আমরা করি, তাই না? আমরা কিন্তু সবচেয়ে বড় সমালোচক, ক্ষমতাকে প্রশ্ন করি, আরো ভালো 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 কিছু চাই, ভালোটারও প্রশংসা কিন্তু করতে কার্পণ্য করি না। আর আমার মনে হয় এই সিদ্ধান্তে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ, ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, নারী, পুরুষ, শিশু, প্রত্যেকেই খুশি হবেন। এমন ভালো ভালো সিদ্ধান্ত সরকার থেকে আরো আসতো। এরকম ভালো কাজ করলে থাকুক না, হ্যাঁ, 2-4 বছর, সমস্যা নাই। যাই হোক, কেন দেখেন, আমরা যারা ইউরোপ, আমেরিকা অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করি, আমরা সবাই কিন্তু জানি ট্যাক্সি, বাস, রেল স্টেশন, ট্রাক, আপনি যেগুলোতে চড়েন, একটা জিনিস এখানে কানেক্টেড, সেটা হচ্ছে প্রযুক্তি, মানে ক্যামেরা। একটা বাসে কে কে উঠছে, কে কে নামছে, এই জিনিসগুলো কিন্তু বাসে থাকা সেই ক্যামেরা দিয়ে আইডেন্টিফাই হয়। আর আমাদের বাংলাদেশের মতন দেশে বিভিন্ন যে দূরপাল্লার বাসগুলো আছে, যেগুলো 5-7 ঘন্টা অথবা নাইট কোচ, এখানে বেশিরভাগ সময় দেখবেন যে যাত্রী বেশে বাসে ওঠে, প্রথমে ওঠার পরে সেখান থেকে কি করা হয়, যে আপনার ডাকাতি হয়, নানান ঘটনা ঘটে। ঢুকার সময় তো পাবলিক বোঝে না, সো পরবর্তী সময় এদেরকে আইডেন্টিফাই করা এটা অনেক কষ্টকর হয়ে যায়। বাট সিস্টেমটা যদি এমন হয় যে আপনি যে বাসে উঠতেছেন, ঠিক দরজাটার সামনে একটা সিসি ক্যামেরা থাকবে, কে উঠতেছে, মুখোশ খুলে উঠতে হবে। এখানে একটু সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, যে আমাদের অনেক মায়েরা, বোনেরা আছেন, আপনি হয়তো নেকআপ করছেন, হ্যাঁ, বাট বাসে ওঠার সময় নেকআপ সাময়িক খুইলা ক্যামেরাতে দেখাই উঠতে হবে আপনি কে উঠতেছেন। কারণ অনেক সময় পাশের সিটে বসে থাকা নারীরা সাথের নারীরে শয়তানের নিঃশ্বাস অথবা কোনো কিছু খাওয়াইয়া বেহস করে কিন্তু স্বর্ণ, টাকা পয়সাগুলা নিয়ে যায় প্রতারক। হ্যাঁ, এগুলো আমরা অনেক দেখছি। সো এই ক্ষেত্রে যে আইনটা বাংলাদেশে হচ্ছে, নির্দেশনা তৈরি হয়ে গেছে অলরেডি, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবং বিভিন্ন সময় বাংলাদেশের বাসে, রেলে, ট্রেনে যে এই ঘটনাগুলো ঘটে, নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার বাসগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আপনার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বাসের মালিক সমিতিদেরকেও ধন্যবাদ জানাই। এখন মালিক সমিতির কিন্তু কাজ প্রত্যেক বাসের মধ্যে ক্যামেরা লাগানো, কারণ একজন বাসের যিনি মালিক তিনিই ক্যামেরা লাগিয়ে দিবেন। এটা ব্ল্যাক বক্সটাও বাসে থাকবে, তবে সবসময় বাসে থাকলে হবে না, এটার প্রযুক্তির মাধ্যমে কপি করে নিতে হবে। আমরা কিন্তু প্রযুক্তির দুর্বলতাগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন, একজন বাসে ডাকাতি যারা করলো, তারাও কিন্তু জানে বাসে ক্যামেরা আছে। এখন ক্যামেরা তো কি করে, ডেটা সংরক্ষণ করে। এখানে যে ফুটেজটা তৈরি হয়, একটা ডাটা থাকে। এই ডাটাটা কোথায় থাকে? নর্মালি সিসি ক্যামেরার যে সেটআপটা যেখানে থেকে বাসের মধ্যে থাকে ওইখানে। বাট এখন প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে, আপনি ইন্টারনেটকে ব্যবহার করে যে ক্যামেরাটা ব্যবহার করতে পারতেছেন, বাসে ক্যামেরা থাকবে, ডেটা সার্ভার ইন্টারনেটের মাধ্যমে চলবে। আমরা বুঝাতে পারছি কিনা আমি জানি না, নিশ্চয় যারা প্রযুক্তির ব্যবহার মেকশিওর করেন তারা জানেন। এই যে আইপি ক্যামেরাগুলো, আপনি ক্যামেরা লাগাইছেন এক জায়গায়, ডেটা সার্ভারটা আরেক জায়গায়। সো এই ক্ষেত্রে প্রয়োজনে আমাদের বুয়েটের সহযোগিতা হোক, টেকনোলজি যারা মেনটেন করে বিটিআরসি তাদের সহযোগিতা হোক, প্রত্যেকটা বাসের ব্ল্যাক বক্স যেগুলো বাসগুলোর, দূরপাল্লার বাসগুলোর, এবার নির্দিষ্ট এলাকার মালিক সমিতি হোক বা সরকারিভাবে হোক, যে বাসের সার্ভারের ডেটাগুলো এখানে জমা থাকবে। কেন? নয়তো হবে কি, পুরো বাস ডাকাতি করে যাওয়ার সময় ক্যামেরাটা নিয়ে যাবে। যেমন ধরেন, আমাদের বাড়ি ঘরে যখন এখন ডাকাতি হয়, চুরি হয়, সে প্রথমে ক্যামেরাটা ভাঙা তারপর যাওয়ার সময় হার্ড ডিস্কটা নিয়ে যায়, বা ক্যামেরার যে মেমোরি কার্ডটা আছে এটা কিন্তু খুইলা ফেলে চোর ডাকাতরা। তো সিদ্ধান্তটা ভালো, সরকার থেকে যে নির্দেশনা দিচ্ছে, আমাদের মালিক পরিবহন সমিতি যেই সিদ্ধান্তটা নিচ্ছে, কিন্তু এখানে ছোট ছোট দিকগুলা আমরা খুঁটিনাটি নজর দিয়ে দিলাম, নিশ্চয়ই আপনারা দেখবেন। আর যাই ভালো কাজ হবে, এই সরকার এটাকে অর্জন করবে।
খারাপ কাজগুলো যেমন ইউনূস সরকারের উপর চাপ পড়ে, ভালো কাজগুলো তিনি প্রশংসার যোগ্য। যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছেন এরকম ভালো ভালো আরো সিদ্ধান্ত করার জন্য চায়না কন্টেইনমেন্ট বলে, চীনকে এই এলাকায় আটকে ফেলার জন্য অনেকগুলো দেশের ইন্দো প্যাসিফিক কৌশল আছে। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি। ইনফ্যাক্ট ইন্দো প্যাসিফিক কৌশলগুলোর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ইন্দো প্যাসিফিক কৌশল আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি IPS বলে, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো খুব সহজেই। কিন্তু তার আগে ইনফ্যাক্ট আজকের ভিডিওতে আরেকটা জিনিস একটু আলোচনা করে রাখতে চাই, সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কেন হলো, ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক এই দুটোকে একত্র কেন করা হলো। ইনফ্যাক্ট এটা একত্র ছিল না আগে। আমাদের মনে থাকার কথা, প্রেসিডেন্ট বারাক ওবামা 2012 সালে প্রথম পিভট টু এশিয়া এরকম একটা কথা বলেছিলেন, যে এশিয়াকে ভরকেন্দ্রের জায়গায় নিয়ে যেতে চেয়েছেন আমেরিকান ফরেন পলিসিকে, মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে, ইস্ট এশিয়া থেকে সরিয়ে এটাকে এখানে আনা। কিন্তু সেটাও ছিল মূলত ইস্ট এশিয়ান কান্ট্রিজ সাথে, এবং ওখানে কোন সমুদ্র, মহাসমুদ্র, প্যাসিফিক। এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি আগেই ছিল, ওর মধ্যে পিভট টু এশিয়া হচ্ছে মূলত পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে তার সম্পর্ক তৈরি করা, মিলিটারি, ইকোনমিক সহ যে কোনো ধরনের টেকনোলজিক্যাল সব সম্পর্ক তৈরি করা, কারণ ওখানেই চীনের সাথে মূল সমস্যাটা, ওখানে চীনের সাথে অনেকগুলো দেশের সংঘাত আছে। সুতরাং এই ছিল কৌশল। কিন্তু এরপর জাপানের প্রধানমন্ত্রী, যিনি মারা গেছেন একজন আততায়ীর শিমিজো আবে দীর্ঘদিন কাজ করেছেন যে না, শুধু প্যাসিফিক হলে হবে না, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে হবে, ইন্ডিয়ান ওশানকেও চায়না কন্টেইনমেন্টের সাথে যোগ করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? এই জায়গাটা একটু বুঝে রাখা দরকার। এশিয়ার সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর সাথে চায়নার সংকট কেন আছে আমরা জানি। একদিন আমি আলাদা একদম বিস্তারিত একটা ভিডিও করবো এটা নিয়ে। সাউথ চায়না সিতে, ইস্ট চায়না সিতে সমস্যা আছে প্রতিষ্ঠিত। ইস্ট চায়না সিতে জাপানের সাথে সমস্যা আছে, সাউথ চায়না সিতে অন্তত 5টা দেশের সাথে, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, এদের সবার সাথে মেরিটাইম বাউন্ডারি। চায়না তার একটা 9 লাইনের মাধ্যমে পুরো সাউথ চায়না সি সে নিজে ক্লেম করে, যেটা তার মালিকানা। ফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কোনো দেশের আর অলমোস্ট কোনো সমুদ্র থাকে না। ছবিতে দেখলেই বুঝবেন। এগুলো খুব টেকনিক্যালিটিস হয়েছে, কিন্তু একটু বুঝতে হবে আমরা যদি বুঝতে চাই বিস্তারিতভাবে। প্রত্যেকটা দেশের একটা টেরিটোরিয়াল ওয়াটার্স বলে, তার ভূখণ্ডের পাশে একটা পানির এলাকা আছে, ওটা তার সার্বভৌম ভূমির মতো, 12 নটিক্যাল মাইল বলে। এরপর 200 নটিক্যাল মাইল একটা জায়গা আছে, এটাকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে, EEZ। এটার পানির অংশটা আন্তর্জাতিক জলরাশি, কিন্তু নিচের যে মাটি আছে সেটা ওই দেশের এক্সক্লুসিভ সম্পদ আহরণের সুযোগ আছে। মাছ ধরা, ওখানে যদি গ্যাস পাওয়া যায়, এই যে আমাদের বাংলাদেশের যে গভীর সমুদ্র লক দিয়েছে, এগুলো সব আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের পার্ট। 9 লাইন করার পর কোনো দেশের অলমোস্ট আর কোনো এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকে না, সব চায়নার হয়ে যায়। এবং কি কি করেছে ওসব নিয়ে একদিন আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করা থেকে শুরু করে মিলিটারি বেস বানানো একদিন আলোচনা করবো। সো আমেরিকা চিন্তা করলো এখানেই তো সংকট, তাইওয়ান তো আছেই, তাইওয়ানকে যদি যোগ করেন, তাইওয়ান যদি নিজেকে স্বাধীন দেশ দাবি করে, সো তাইওয়ানের সাথে তাদের সমুদ্র সীমার সমস্যা আছেই। সো তাদের একটা প্ল্যান তৈরি হলো যে এদের সাথে করলে সুবিধা হবে, এবং এখানেই মূল সংকটটা, যেহেতু এদের সাথেই সম্পর্ক হোক। চীনের আমরা যদি ম্যাপটা খুব ভালো মতো খেয়াল করি, আমরা চীনের আশপাশে সব দেশের সাথে, এদিকে ল্যান্ড বর্ডারে তার ভারতের সাথে মারাত্মক সংকট, তাহলে তার সংকট নাই কোথায়? সে চারদিকে ঝামেলা বাঁধিয়ে বসে আছে। এই যে ঝামেলা বাঁধিয়ে বসে থাকলো, ফলে এইখানে একটা এক্সট্রা মনোযোগ আমেরিকার হবে, এটা মানলাম, কিন্তু সমস্যাটা আরও বেড়েছে। খেয়াল করি আমরা, মালাক্কা স্ট্রেইট, একটা স্ট্রেইট বলে একটা শব্দ ইংরেজিতে বলি আমরা, ভূপ্রাকৃতিকভাবে বাংলার মধ্যে প্রণালী বলি। এটা হচ্ছে দুটো ল্যান্ডের মাঝখানে খুব সরু একটা সমুদ্রপথ, এটাকে স্ট্রেইট বলি, তাই তো? আমরা এর মধ্যে হরমুজ স্ট্রেইটের কথা কেউ জানি, পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে সংযুক্ত করা, অত্যন্ত এগুলোকে স্ট্রেইটকে চোক পয়েন্ট বলে। মানে হলো এগুলো দিয়ে আপনাকে বেরোতেই হবে, যেতেই হবে, এটাতে না গেলে আপনি পারবেন না, কিন্তু জায়গাগুলো খুব সরু সমুদ্রের তুলনায়। সো হরমুজ স্ট্রেইটের মধ্য দিয়ে পৃথিবীর 1/3 গ্যাস আর 1/4 তেল পরিবাহিত হয়। এই তথ্যটাই যথেষ্ট বোঝার জন্য এই চোক পয়েন্টটা যদি 15 দিন আটকে যায়, পৃথিবীর কি হবে? প্রায় বলা হয় যে ইরানের একটা লেভারেজ আছে, ইরানের সাথে খুব ঝামেলা হলে ইরান কিন্তু এই চোক পয়েন্টটা, এই যে সরু জায়গাটা, এই সংকীর্ণ জায়গাটা বন্ধ করে দিতে পারে, এবং পৃথিবীর মেজর ক্ষতি হয়ে যাবে। মানে বন্ধ করা বলতে আপনি ওখানে জাহাজ রাখতে হবে, নট নেসেসারিলি। ন্যারো জায়গাটাতে আপনি রেগুলারলি সেলিং করতে থাকেন, কোনো জাহাজ আর ওখান থেকে যাবে না, কামান দিয়ে গোলা মারতে থাকেন, রকেট মারতে থাকেন, হবে না। ঠিক এইরকম আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রেইট হচ্ছে মালাক্কা স্ট্রেইট। খুব সামান্য একটা বর্ডার থাইল্যান্ডের আছে, মূলত এটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সুমাত্রার সাথে মাঝামাঝি জায়গায়, এবং কিছু অংশ সিঙ্গাপুরও আছে। এখানে একটা ন্যারো জায়গাটা খুব ন্যারো না, মোটা দাগে যতটুকু আছে সেটা হলো 38 কিলোমিটারের মতো মালাক্কা স্ট্রেইটের গ্রস উইডথ। কিন্তু সমস্যা হচ্ছে সব জায়গায় সমুদ্রে গভীরভাবে, এতটা গভীর না যে যেখানে ভালোভাবে জাহাজ চলতে পারে। সো ভালোভাবে জাহাজ চলতে পারে এরকম একটা জোন আছে যেখানে এর উইডথ, প্রস্থ হচ্ছে
মাত্র 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার জায়গার মধ্য দিয়ে জাহাজ ঠিকঠাক পার হতে পারে, বড় জাহাজ। এবং এই স্ট্রেট দিয়ে আপনি মানচিত্র যদি দেখেন, ইস্ট এশিয়াতে যত কিছু যাবে আর ওদিক থেকেও এদিকে যাবে, এই জাহাজের পথ দিয়েই যাবে পারে। যদি এটাকে বাদ দিতে চান, খেয়াল করে দেখুন, আপনি ইন্দোনেশিয়া, এশিয়া বা পারলে অস্ট্রেলিয়া ঘুরে টুরে বিরাট একটা পথ ঘুরে ওদিকে যেতে হয়। তাহলে চায়না, জাপান, ফিলিপিন্স, ইন্দোনেশিয়ার একটা অংশ, ভিয়েতনাম, লাওস, আপনি যা যা দেখেন মোটামুটি সব দেশের পণ্য এই মালাক্কা স্ট্রেট হয়ে যেতে হবে, কোনো উপায় নেই। একটা হিসেবে দেখা গেছে প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ জাহাজ এখান দিয়ে যায়, এবং পৃথিবীর টোটাল ট্রেডের অ্যাটলিস্ট 1/4 সব ট্রেড যদি হিসাব করি আমরা। হরমুজের ক্ষেত্রে এটা জ্বালানির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এটা জ্বালানি সহ সব পণ্য যদি হিসাব করি 4 ভাগের 1 ভাগ পণ্য পরিবহন হয় এই জায়গা দিয়ে। তাহলে খেয়াল করি তো আমরা, চীনের সাথে কোনো একটা সংকটে যদি মালাক্কা স্ট্রেট বন্ধ করে দেওয়া হয়, চীনের কি হবে? এবং এটা হবেই, এটা করা হবেই, এটা করা ওই একই সোজা সামান্য একটা জায়গা, 3 কিলোমিটার, এত জায়গা ন্যারো আছে, আপনি ওখানে যদি ক্রমাগত অ্যাটাক করতে থাকেন, ওখান থেকে জাহাজ চলবে না। ফলে চীনের অর্থনীতি খুব সিরিয়াস, চিন্তা না, ইনফ্যাক্ট অন্য দেশেরও সমস্যা হবে, কিন্তু চীনের অর্থনীতি খুব সিরিয়াস সংকটে পড়ে যাবে। এই সংকটটা চীন দেখে। শুধু তাই না, ইনফ্যাক্ট আরেকটা জিনিস একটু অফ টপিক, কোনো একদিন আলাদাভাবে আলোচনা করব। চীনের মানচিত্রটা খেয়াল করি তো আমরা, চীনের মানচিত্রে সমুদ্র যে অঞ্চলটার সাথে আছে, সেই পয়েন্ট থেকে তার পূর্বে যে সিনজিয়াং প্রভিন্সের শেষ প্রান্ত, ডিস্টেন্সটা কত বেশি, এখান থেকে জিনিসপত্র ওখানে নিয়ে যাওয়া কত লম্বা দূরত্ব না। সো চীনের একটা বিরাট অংশকে ভার্চুয়ালি ল্যান্ড লক বলা হয়। এত বড় দেশ, কিন্তু সমুদ্র একটা দিকে। এবং চীনের অর্থনৈতিক উন্নতি এবং চীনের যত যাবতীয় অবকাঠামো উন্নতি, মানুষ থাকার পরিমাণ, সব মূলত এই সমুদ্র বেলটাতেই হয়েছে। চীনের পশ্চিমাঞ্চলে নিশ্চিতভাবেই মরুভূমি আছে, অনেক রকম সংকট আছে, পর্বত আছে, মরুভূমি আছে, তারপরও ওখানে দেখবেন খুব বেশি মানুষ থাকতে পারে না, কারণ এই সমুদ্রের সাথে কানেকশন কম থাকার কারণে। একটা দেশের কোথায় মানুষজন বেশি থাকে, কোথায় ডেভেলপমেন্ট হয়েছে, এটা বোঝার একটা খুব সহজ উপায় আছে, স্যাটেলাইট নাইট লাইট দেখা। চীনের ম্যাপ আপনি যদি দেখেন, দেখবেন ওই সমুদ্রের জোনটাতেই সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে। ফলে চীনের মাথায় একটা অল্টারনেটিভ চিন্তা, একদম মালাক্কা স্ট্রেট যদি আটকে যায় তাতে বিকল্প লাগবে। এটার জন্যই চীন দীর্ঘদিন থেকে চেষ্টা করেছে থাইল্যান্ডের উপর দিয়ে একটা ক্যানাল তৈরি করে ফেলা, থাই ক্যানাল বা ক্রা ক্যানাল বলে। এই খালটা যদি খনন করা হয়, ম্যাপ খেয়াল করুন, তাহলে আর মালাক্কা স্ট্রেটে যেতে হয় না। এবং তখন সুবিধা হলো, থাইল্যান্ডের উপর দিয়ে যদি খাল হয়, এটা থাইল্যান্ড ওটার ব্যক্তিগত মালিকানায় থাকবে, ওটা আর কোনো ইন্টারন্যাশনাল রুট হয়ে যাবে না, তখন তার নিয়ন্ত্রণ থাকবে। এবং থাইল্যান্ড যদি তার হাতে থাকে তাহলে সুবিধা হবে, কিন্তু সেটা পেরে ওঠে নাই। তাহলে তাকে বাইপাস করতে হবে। বাইপাস করার জন্য প্রথম যে কাজটা করলো, পাকিস্তানকে বিরাট একটা প্রজেক্ট খাওয়ানো হলো, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সিপিএসি বলে। বেল্ট রোড ইনিশিয়েটিভের সবচেয়ে বড় বা এটাকে ফ্ল্যাগশিপ প্রজেক্ট বলা হয়, প্রায় $65 বিলিয়ন। এর মধ্যে প্রচুর অবকাঠামো আছে, রাস্তা আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, অন্যান্য ইন্ডাস্ট্রি আছে। শেষে এটা শেষ হয়েছে বালুচিস্তানের গোয়াদার পোর্টে, গোয়াদার বন্দরে। এই বন্দরটা ইকোনমিকলি কখনো ফিজিবল হবে না, ওয়ার্ল্ড ব্যাংক দীর্ঘদিন থেকে বলেছে। পাকিস্তান অনেক আগে বন্দরটা করতে চেয়েছিল, করাচি থেকে এটা দূরত্ব খুব বেশি না, অহেতুক। কিন্তু খেয়াল করি, এই বন্দরটা দিয়ে সরাসরি চীনের সিনজিয়াং প্রভিন্সে যাওয়া যায়। এবং খেয়াল করি, এই দূরত্বটা সিনজিয়াংয়ের যে পয়েন্টে গোয়াদার থেকে যাওয়া হচ্ছে, সেই দূরত্ব থেকে চীনের পোর্ট থেকে নিলে যে দূরত্ব, তার চেয়ে অনেক কম দূরত্ব হয়। তার চাইতে জরুরি কথা, চীন কিন্তু মালাক্কা স্ট্রেট বাইপাস করে ফেললো। চীন যদি তার জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে নিয়ে এইদিকে গোয়াদার হয়ে ঢুকে পড়ে চীনে, তাহলে তার মালাক্কায় যেতে হবে। মালাক্কার একটা সংকট যদি হয়, সে কিন্তু বাইপাস করতে পারছে। ঠিক এই কারণেই রোহিঙ্গা সংকট হয়েছে। রোহিঙ্গায় রাখাইন থেকে, এই প্রভিন্স থেকে রোহিঙ্গাদেরকে বিতাড়ন চায়নার প্রেসক্রিপশন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ চায়না এখানে চেয়েছে আরেকটা বাইপাসের পথ তৈরি করার জন্য, তারা সেটা করেছে, তাদের একটা ডিপ সি পোর্ট করেছে, কিয়াকফিউ। শুধু ডিপ সি পোর্ট নয়, ডিপ সি পোর্ট থেকে গ্যাস এবং তেলের পাইপলাইন সরাসরি মিয়ানমারের উপর দিয়ে চীনে নেওয়া হয়েছে। এটাও খেয়াল করুন, এই পোর্টটাও চীনকে মালাক্কা স্ট্রেট বাইপাস করতে সাহায্য করে। তার আগেই সে এই কাজটা করতে পারবে। রোহিঙ্গা সংকট চীনের প্রেসক্রিপশনে হয়েছে, এবং বাংলাদেশ রোহিঙ্গা হজম করবে এই গ্যারান্টি, এই প্রতিজ্ঞা করে চীনের সমর্থন 2018 সালের নির্বাচনের আগে এই সরকার নিশ্চিত করেছে বলে আমার হাইপোথেসিস আছে। এটা নিয়ে আমি আগে কথা বলেছি, লিখেছি, দরকার হলে আবার কথা বলবো। এখানে মূল জায়গাটা হচ্ছে তার চোখ পয়েন্ট সরিয়ে ফেলা। এখন দেখুন, কিয়াকফিউ বন্দর বলেন আর গোয়াদার বলেন, গোয়াদার আরব সাগরে, কিন্তু সব ভারত মহাসাগরের পার্ট। এবং চীন আরও যতগুলো অল্টারনেটিভ করতে চাইবে এখান থেকে বাদ দিয়ে, প্রত্যেকটা অল্টারনেটিভ পড়বে ভারত মহাসাগরে। এবং ভারত মহাসাগরে যেহেতু এগুলো পড়বে, সুতরাং চীনকে অল্টারনেটিভটার ওখানেও যেসব দেশ আছে সেগুলোকেও আমেরিকা চাইছে, ওয়েস্ট চাইছে। তারই সম্পর্ক, সব রকম সম্পর্ক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, দুর্যোগ মোকাবেলা, এগুলো সবচেয়ে জরুরি কথা, সিকিউরিটি সম্পর্কের সাথেও এদের সবাইকে জড়িয়ে ফেলা, তাতে চীন কোনোখানেই যাতে শান্তিতে থাকতে না পারে। কোনো একটা খারাপ পরিস্থিতি, শান্তি থাকতে বলতে নর্মাল অবস্থা হচ্ছে, তাইওয়ান দখল করতে গেছে, তখন তো তাকে ধরা হবে কোনো না কোনোভাবে। এর আগ পর্যন্ত চীন যদি তার মতো করে চলে, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি, আপনারা দেখেছেন, যে একটা প্রতিষ্ঠিত শক্তি, থুসিডিডিসের স্ট্র্যাপ দিয়ে আমি বুঝিয়েছিলাম,
এটা প্রতিষ্ঠিত শক্তি, আর একটা শক্তি যখন মাথা তুলে দাঁড়ায় সেটা সে নেয় না, নেবে না। আজকে আমরা যাদেরকে চীনের পক্ষে দাঁড়িয়ে আছে মনে করছি, বলছি না কেন, ও যদি পারে কেন হবে না। উত্তর হচ্ছে চীন যদি আমেরিকাকে সরিয়ে 1 নম্বর শক্তি হয়, তাকে সে কোনো একদিন কেউ যখন সরাতে যাবে, ধরি ভারত সরাতে যায়, ও কিন্তু সেটা মেনে নেবে না। এটাই নিয়ম। এটাই শুদ্ধ কি অশুদ্ধ হয়ে আলোচনা যাচ্ছে, এটাই নিয়ম। সো চীনকে ভারত মহাসাগরে আগেই ধরতে হবে এবং ভারত মহাসাগরের এই অল্টারনেটিভগুলো তাদের মাথায় রাখতে হবে। পাকিস্তানের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এই কারণে আমেরিকা বা ওয়েস্টের কাছে অনেক বেশি যে গোয়াদারটা চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাইপাস হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ বাইপাস, এবং এখানে তাদের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে। তো পাকিস্তান দেশটা খুব সহজ হবে না। এবং এই পাকিস্তানে ভারত খেলছে, বালুচিস্তানে চাইনিজ ইঞ্জিনিয়ার বা চাইনিজ লোকজন প্রচুর কাজ করছে, তাদের উপরে নানান রকম অ্যাটাক হচ্ছে। এবং আমরা জানি বালুচিস্তানে এক ধরনের বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতা আন্দোলন আছে, সেই 47 সাল থেকেই আছে, এখন এটা চলছে। সো তাদেরকে পেট্রোনাইজ করা এবং এই কাজ চলছে, আমেরিকারও এই জায়গাটা দরকার। সুতরাং এরকম একটা জটিল জায়গায় পড়ে আছে। আমরা যেহেতু ইন্দো প্যাসিফিকের এখন অংশ এবং আমাদেরকে নিয়ে মাথায় এত ব্যথা, এই কারণে আমরা বঙ্গোপসাগরে আছি, ভারত মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। মালাক্কা স্ট্রেইট থেকেও আমরা খুব বেশি দূরে না, বা চীনের যে কিয়াকফিউ পোর্ট আছে, এই যে মাতার বাড়ি করা হচ্ছে, এখানে চায়নার মানে জাপানের একটা ফুটহোল্ড আছে, তার কাছ থেকে চীনের ওই ডিপ সি পোর্ট খুব বেশি দূরে না। এই সব কিছু অবস্থান তৈরি করা হচ্ছে। সো আমরা এর মধ্যে আসলে এই কারণেই ঢুকে গেছি, আমাদের কোনো অল্টারনেটিভ নাই। সমস্যাটা হচ্ছে একটা জনগণের সরকার থাকলে আপনি যতটুকু বার্গেন করার ক্ষমতা থাকতো, আপনি অনির্বাচিত জোর করে ক্ষমতায় থেকে যাওয়া সরকারের বার্গেন করার ক্যাপাসিটি নাই, আপনাকে ঘাট ধরছে সবাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচিত সরকার হলেও নানা রকম চাপে নানা দিক থেকে আমরা পড়তাম, উপায় নেই। চায়নার সাথে একটা সংঘাত আমেরিকার ইজ অলমোস্ট ইনএভিটেবল। একদিন ডিটেল আলোচনা করবো যে একটা হিসেব নিকেশ বলছে 26-27 সালের দিকে চায়না তাইওয়ান ইনভেট, মানে তাইওয়ানকে সে তার সামরিকভাবে কবজা করার চেষ্টা করতে পারে। তাহলে কি হিসাব করে দেখেন বাংলাদেশের আগামী সরকারটা, এই 24-এ যে সরকারটা হবে, সেই সরকারটা ওই সময় থাকে। সুতরাং এই সময় একটা অ্যালাইনমেন্ট আপনার হয়তো লাগবেই। এই চাপ আপনার উপরে নির্বাচিত হলেও থাকতো, অনির্বাচিত হলে এই চাপটা এখন অনেক বেশি, অনেক ভয়ঙ্কর। এবং আমরা এর মধ্যে এই কারণেই আসলে ঢুকে পড়লাম। আমরা চাই বা না চাই, পছন্দ করি বা না করি, আগামী পৃথিবীর সবচেয়ে সংঘাতময় পরিস্থিতি যে জায়গাগুলোতে হবে আমরা সেই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।